এখন 8:30 বাজে, আমি জাস্ট বাড়িতে ঢুকলাম। আমার এই লক আজকে আমি 15 মিনিট ধরে ট্রাই করার পর তারপরে আমি কৌস্তবদাকে ডাকলাম, মানে আমি ফোন করলাম ওয়েন্দ্রাকে, কৌস্তবদাকে পাঠাও, আমি দরজা খুলতে পারছি না। আমার দরজার লকটা এমনিতে প্রচন্ড টাইট, আর বর্ষাকালে কাঠ ফুলে গিয়ে না আরো একটু বেশি টাইট হয়ে যায়, তো একটু প্রেস করে একটু গায়ে শক্তি দিয়ে খুলতে হয়। আমি একটা নতুন লকও কিনেছিলাম, কিন্তু সেটা আর ফিক্স করা হয়নি। আজ থেকে 6-7 মাস আগে কিনেছিলাম। আমি ফিক্স করার লোক খুঁজে পাচ্ছি না বেসিক্যালি, আর আমার ইচ্ছাটাও নেই, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এবার আমি 15 মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছি আমার আর শরীরের জন্যই। তারপরে আমি ওয়েন্ডিলাকে ফোন করে বললাম কৌস্তবদা আছে, একটু পাঠাও। তো বললো হ্যাঁ দাঁড়াও, খাচ্ছে যাচ্ছে। তো চলে এসছে 5 মিনিটের মধ্যে, ফোন করা 5 মিনিটের মধ্যে চলে এসছে। এসে কৌস্তবদা বললো এটা তো লকই আছে। না লক নেই, এটা খুলে দেওয়ার দেখালাম, লক করলাম, তো খুললাম। কৌস্তবদা এক চাপ দিল, খুলে গেল। কৌস্তবদা আমি হালকা করে চাপ দিয়েছি। আমি বললাম হ্যাঁ আমি তো গায়ের জোরে চাপ দিচ্ছিলাম, বাট আমি প্রত্যেকদিন এইভাবেই খুলি। দরজারও বোধহয় মুড সুইং হয়, কি হয়েছে না আমাকে এত জোর করলে আমি খুলবো না, আমাকে আস্তে আস্তে ভালো করে বললে আমি হয়তো খুলে যেতে পারি, কিন্তু আমি এত জোর করলে খুলবো না। আমি তো প্রত্যেকদিন ওরকম চাপাচুপি করেই খুলি, বাট এবার মনে হচ্ছে যে আমাকে সিরিয়াসলি ওটাকে চেঞ্জ করতে হবে, না হলে প্রত্যেকদিন তার কৌস্তবদাকে এরকমভাবে ডাকা যাবে না। আমি জাস্ট অফিস থেকে ফিরলাম, অবস্থা খুবই টায়ার্ড, চোখ মুখে দেখতে পাচ্ছ। ওকে কি করবো এখন? আমি আগে এসে সব ঘরে না ঘুরপাক খাই, তারপর দেখবো। আগে জামা কাপড় চেঞ্জ করি, এখন জামা কাপড়টা বার করতে হবে। দেখো লাবুবু ডল তো কিনিনি, বাট এই মোমোসো থেকে একটা কিউট টেডি আমাকে একদিন গিফট করেছিল, সো এইটাই আমার রাখা থাকে। লাবুবু ডলটা এত হাইপ হয়েছে না, কি বলবো, কি বিচ্ছিরি দেখতে। ওকে তো দেখলে এই বাড়িতে যদি একা থাকি আমি, আর ওকে যদি রেখে দিই কোথাও একটা, এই ধরো আলমারি খুলে এই কিউট ডলটাকে দেখছি, আমার মুডটা ভালো হয়ে যাচ্ছে। এখন আমি আলমারি খুলে যদি লাবুবুকে দেখি, আমি আতঙ্কে হার্ট অ্যাটাক চলে আসবে, মুখটা কিরকম বিচ্ছিরি টাইপের দেখতে। এখন 9:20 বাজে, আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম অ্যান্ড দেখাচ্ছে যে অ্যারাইভিং সুন। এর মাঝখানে আমি ফেসবুক খুলেছি, আর আজকে যতবার ফেসবুক খুলেছি ততবার একটাই নিউজ আমার ফিডে ঘোরাফেরা করছে। চলে এসছে আমার হেয়ার কালার, আর তোমরাও জানো যে আমি কোন হেয়ার কালার ইউজ করি। তার সাথে আর একটা নতুন জিনিস আমি এনেছি, এটা হচ্ছে শ্যাম্পু হেয়ার কালার। আমার চুলে এই হেয়ার কালারটাই খুব ভালোভাবে ধরে, আর এটা আমি করি হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক, কারণ আমার সামনেটা এত গ্রে হেয়ার, অন্য সেরকম কালার করলে না খুব তাড়াতাড়ি আমার কালারটা চলে যায়, প্লাস আমার কালার ধরতেও যায় না, অনেক সময় গ্রে হেয়ার গ্রেই থেকে যায়। তো আমি জন্য এটাই ইউজ করি। এটা আমি একবার প্রমোশনে পেয়েছিলাম, বাট তারপর থেকে আমি নিজে থেকে কিনে ইউজ করি, কারণ এটা আমার চুলে খুব ভালো স্যুট করে। আর আমার কন্ডিশনার মাস্ক সব শেষ হয়ে গেছিলো, কি কিনবো বুঝে পাচ্ছিলাম না, তো ওই জন্য আমি একটা ডাবের এই কন্ডিশনারটা দেখলাম রিভিউ ভালো রয়েছে, তো এটা ট্রাই করবো বলে এটা নিয়ে এসেছি। এইসব করতে আমার প্রচণ্ড এখন ল্যাদ লাগছে, কারণ ঘুম পাচ্ছে। সত্যি কথা বলতে আমি না এখন টাইমই পাচ্ছি না যে আমি ব্লগটা বানাবো। আমি সকালবেলা কোনো রকমে উঠি ধরপড় করে, একটা মিস্টার বিনের ক্লিপস আছে আমি অ্যাড করে দেবো। আমি অফিসে যাওয়ার আগে ওই রকম করি, এই জামা খুঁজে পাচ্ছি না, এইটা আমাকে নিতে হবে, ওটা নিতে হবে, এক্ষুনি বেরোতে হবে, আমাকে শাড়ি বুক করতে হবে, এইরকম তাড়াহুড়োতে থাকি। ঠিক আছে, জামাটা আমি জেনারেলি রাত্রিবেলাতেই ডিসাইড করে রাখি যে পরের দিন কি পরে যাবো, সবসময় হয় না। এবার বাড়িতে আসি, এসে খাবার বানাতে হয়, একটু পড়াশোনাও করছি, কারণ এমবিএটা আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, 2 বছরের মধ্যে। আমি চাই না কি 2029-এ গিয়ে আমি কমপ্লিট করবো, সো ওটার জন্য একটু পড়াশোনা করতে হচ্ছে। তারপরে বাড়িতে আস্তে আস্তে আমার 8:30 বেজে যায়, আর ভালো লাগে না। এরপরে জিমটা, আমার পাটা ঠিক হয়ে গেছে, এখন পায়ে আর কোনো ব্যথা ট্যাথা নেই, তো আমি জিম যাবো। এই মাসটা যাবো না, পরের মাস থেকে আবার শুরু করবো। তো জিম থেকে ফিরতে আমার বাড়িতে 10টা বেজে যায়। আমি বানাবোটা কখন? আমি তো কথা তো দিয়ে দিই যে হ্যাঁ প্রত্যেক দিন দেবো না দেবো, তো আবার কিছু না কিছু এরকম হয়ে যায় কি আমি বানাতেই পাই না। সো আমি ভাবলাম যখন যা টাইম পাবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো হ্যাঁ, আজকে যখনই ফেসবুক খুলছি আমার ফিডে একটা জিনিসই ঘুরছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমারের যে কোল্ডপ্লের কনসার্টে যেটা হয়েছে, সেটা সবাই শেয়ার করছে, সবাই চারিদিকে, মানে একদম ভাইরাল চলে গেছে। তো এটা খুব কমন জিনিস, জানো, এটা দেখে আমি একটু শক হইনি, কারণ চিটিং ইজ ভেরি কমন নাওয়াডেজ। চারিদিকে দেখতে পাই, আমাদের চারিদিকে, যেখানে থাকি, যেখানে যাই, যেখানে খাই, যেখানে বসি, চারিদিকে, চারিদিক মানে চারিদিক।
আর যারা শেয়ার করছে এত এত প্রচুর মানুষ শেয়ার করছে, বিভিন্ন মিম সাইট থেকে শেয়ার হচ্ছে, অনেক অনেক জায়গা থেকে তো শেয়ার হয়। তো যারা ধরো শেয়ার করছে যে আরে আরে ধরা পড়ে গেছে গটকট, ঠিক আছে, এরকম করছে, খুব খোঁজ নিয়ে দেখা যাবে যে মানুষগুলো শেয়ার করছে সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু অনেক মানুষ আছে যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স চলছে। নিজেরটা দেখা যাচ্ছে না বলে কোনো ব্যাপার নেই, কিন্তু যারটা ধরা পড়েছে তারটা চারিদিকে শেয়ার করা হচ্ছে। সো এটাই মানে আমি মাঝে মাঝে বলি যে মানুষ খুব অদ্ভুত প্রাণী। হ্যাঁ, যেটা হয়েছে সেটা একদমই মানে হওয়ার কথা না। উপরে একজন থাকে, জানো তো, সবসময় উপরে একজন থাকে, সে এমন এমন সিচুয়েশনে মানুষকে ফেলবে, সেখান থেকে আর কোথাও মানে সে ভেবেছিল একটা কোল্ডপ্লে কনসার্টে গিয়ে এরকম হবে। এটা দেখে আমার ছোটবেলার দুটো বন্ধুর কথা মনে পড়ে গেল, দুটো কাপল বন্ধুর কথা তোমাদের সঙ্গে ডিসকাস করি। সেটা হচ্ছে দমদম সুরের মাঠে মেলা হতো, যারা ওইদিকে থাকো জানো, আর সেটা আমাদের লোকাল কেবল টিভি যেগুলো ছিল সেখানে টেলিকাস্ট হতো। তো আমার এরকম একটা বন্ধু ছিল যারা এখন হ্যাপিলি ম্যারেড, যাদের বাচ্চা কাচ্চাও রয়েছে। তো ওরা কোচিন মাং দিয়ে মেলায় গেছিলো ঘুরতে, সেটা আমরা সবাই জানতাম, ঠিক আছে, কোচিনে আসেনি, দুজন মিলে ঘুরতে গেছে, দুজনের বাড়ি ছিল হচ্ছে পাশাপাশি আমাদের বাড়ির দিকে। আর ওদেরকে হঠাৎ করে ওই মেলার টেলিকাস্টটা লোকাল কেবলে দেখানো হয়েছে, আর ওরা বাবা মার কাছে এক্সপোজ হয়ে গেছে। তারপর তো বাড়িতে ফিরে যা ঝামেলা এতে, বাট দে আর হ্যাপিলি ম্যারিড নাও, দুজন দুজনের সাথেই বিয়ে হয়েছে। আর একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হয়তো যারা আমার বন্ধুরা ব্লগ দেখে তারা অনেকেই জানবে। যখন আমি বোধহয় মতিল গার্লসে পড়তাম, কারোর একটা ঘটনা দেখবে আনন্দবাজার পত্রিকাতে না, ওই শীতকালে তোমার শিম্পাঞ্জির ছবি দেয়, চিড়িয়াখানার ফটো দেয়, ময়দানের ফটো দেয়। তো একবার ওরকম আমার একটা বন্ধুরা গেছিল ময়দানে, গিয়ে বাড়িতে জানতো না অবভিয়াসলি, অ্যান্ড পরের দিনের সকালবেলার পেপারে একদম বড় করে ফ্রন্ট পেজে একটা ফটো দেয়, যেখানে মুখ তো বোঝা যাচ্ছিল না, কারোরই মুখ বোঝা যাচ্ছিল না, বাট যারা গেছে তারা নিজেদেরকে চিনতে পেরেছে ওইটা আমাদের ফটো চেপেছে। এবার দুজনের বাড়িতেই পেপার আসে, অ্যান্ড বাড়ির লোক বুঝতে পারিনি, কিন্তু যে বন্ধুটা বা যে বন্ধু দুটো আমার গেছিলো তারা পরের দিন এসে সবাইকে বলছে, খুব মানে হেসে বলছে, ভাগ্যিস ভাগ্যিস আমাদের চেহারাটা বোঝা যাচ্ছে না, নাহলে বাড়িতে তো বিশাল ঝাড় খেতাম। সো এইরকম স্টোরি, তারা যদি এখন একসাথে নেই দুজনে, বাট স্টিল এই স্টোরিগুলো মনে পড়ে যায় যে মানুষের যখন কেস খাওয়ার থাকে না, তখন যে কোন দিক থেকে মানুষ কেসটা খাবে তার কোনো গ্যারান্টি থাকে না, মানে সবই ওপরওয়ালা, সে যখন যেভাবে তোমাকে নাচাতে চাইবে সেইভাবেই তোমাকে নাচতে হবে। সো হ্যাঁ, ভালো কাজ করে যাও সবসময়, ভালো কাজ করলে কখনো এরকম ভাবে কেস খেতে হয় না, জানো তো, এটা একটা শান্তি। মানে দিনের শেষে যদি তুমি জানো যে তুমি কিছু খারাপ করছো না, তুমি কিছু ভুল করছো না, তোমার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন থাকবে। আর বাকি গল্প করব, কিন্তু তার আগে আমি হেয়ার কালারটা লাগিয়ে নিই, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, আমাকে রান্নাও করতে হবে। এখন 9:30 বাজে, হেয়ার কালারটা লাগিয়ে তারপর আরো গল্প করছি। হেয়ার কালারটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এটা শ্যাম্পু হেয়ার কালার, বাট স্টিল এরকমভাবে মিক্স করতে হয়, তারপরে চুলের মধ্যে লাগিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে শ্যাম্পু করে নিতে হয়, একদম ইজিয়েস্ট ওয়েতে হয়ে যায়। আর এই হচ্ছে গ্লাভস, তারাও হাতে পরে নিই। আয়নাটাকেও আমাকে পরিষ্কার করতে হবে, আয়নাটা পুরো জলের ছাপ হয়ে গেছে আর কি, বাট এটা আগে লাগিয়ে তারপরে করব। এখন বাজে হচ্ছে 10:30, আর এখানে আমি ভাত বসিয়েছি। এই যে ভাত হচ্ছে গরম গরম, উচ্ছে আলু সেদ্ধ, এটাকে আমি খুলে দিয়েছি যাতে প্রেশারটা বেরিয়ে চলে যায়। বেশ কিছুদিন আগে আমি অ্যালপস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা কিনেছি, ঠিক আছে, এটার মার্কেটে খুব হাইপ রয়েছে। তো আমাকে যে দিল সে বললো যে হ্যাঁ এটা নিয়ে যান, এটা খুব ভালো, এটা খুব ভালো কাজ করে। তো আমি ভাবলাম যে ঠিক আছে কিনে নিয়ে আসি। আমি লাস্ট 1 সপ্তাহ ধরে ট্রাই করছি, এটাকে বুঝতেই পারছি না যে খুলবো কি করে। সো এমন প্যাকেজিং করো কি কাস্টমারকে গুগল করতে হবে যেটা খুলবে কিভাবে। আমার মনে হচ্ছে না আমি আজকে এটা খুলতে গিয়ে হয়তো ভেঙেই ফেলবো বা কিছু একটা করবো, ভয় লাগছে আমার রীতিমতো, কোথা দিয়ে বেরোবে জিনিসটা। এ দেখো, বললাম না ভেঙেই ফেলবো মনে হচ্ছে, এটা না। ও এই তো বেরিয়েছে, এই তো বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। যা স্ক্যাল্পে যদি কোনো সিরাম লাগাও, স্ক্যাল্প সিরাম যেগুলো হেয়ার গ্রোথের জন্য, তাহলে ওটার অ্যাবজর্পশন নাকি খুব ভালো হয়, এটা আমি কোথাও একটা শুনেছিলাম। তো ওই জন্য আমার কোনো সিরাম লাগানোর থাকলে আমি ভেজা চুলে লাগাই। এটা রোজমেরির খুব ভালো একটা ফ্রেগনেন্স আসছে,
জানি না কাজ করবে কিনা, বাট এটার মার্কেটে খুব হাইপ রয়েছে। যে আমাকে সাজেস্ট করলো সেও বললো যে এটা খুব ভালো, লাগিয়ে দেখি। সবই তো লাগাই, আলটিমেটলি কিছুই হচ্ছে না, আমার চুলে কিছুই কাজ করছে না। এরপর আমাকে ট্রান্সপ্লান্ট করতে হবে মনে হচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্ট। আমার তো জেনেটিক্যাল, আমার খুব সমস্যা মাথায় চুল গজানো। ওকে, এটা লাগিয়ে নিই, খেয়ে দিয়ে নিই, দেন আমি বসে তোমাদের সাথে গল্প করবো আজকে, কারণ আমার কাছে আর কোনো কন্টেন্ট নেই। আমি একটা খুব সিম্পল বাট বোরিং লাইফ লিড করছি, অ্যান্ড আই লাভ দিস বোরিং লাইফ, যেখানে ওই রকম হল্লা আগে যেরকম করতাম, বাড়ি ভর্তি লোক, পার্টি, প্রত্যেক সপ্তাহে পার্টি, স্যাটারডে সানডে পার্টি, ওরকম নেই। আর এরকম লোকও নেই যারা আমার মাথাতে খারাপ করে দেয়। খুব শান্তিতে আছি, খুব ভালো লাগছে এই লাইফটা। ওইরকম এভরি স্যাটারডে সানডে পার্টি নেই। যখন আমার ইচ্ছা হয় আমি উইকডেজেও যাই। এই কিছুদিন আগেই গেছিলাম, বৃহস্পতিবারই বোধহয় গেলাম। তো আমার পছন্দের মানুষের সাথে যাই, বসে দুটো কথা বলি। আমি পাব, ক্যাফে এগুলো এক্সপ্লোর করতে খুব ভালোবাসি। ওই রকম আর নেই কি একদম ঘরের মধ্যে 15-20 জন হই হল্লা করছে। ওইটা একটা টাইম ছিল, বলবো না যে ওই টাইমে এনজয় করে নিই, দারুণ এনজয় করেছি, মানে বেস্ট টাইম কাটিয়েছি বলতে পারো লাইফের। বাট আমি এই লাইফটাও খুব এনজয় করছি, একদম কাম, বোরিং, সেরকম কোনো প্ল্যান নেই। আই লাভ মাই জব। আমি অফিস যাই, মাঝে মাঝে সকালে উঠতে কষ্ট হয় ডেফিনেটলি, অ্যান্ড ওঠার সময় মনে করি যে আমি জন্মেইছি বোধহয় অফিস যাওয়ার জন্য আর অফিস থেকে বাড়ি আসার জন্য। বাট হ্যাঁ, আমি কাজটাকে আমার সত্যিই খুব ভালোবাসি। আমি অফিসে যাই, ওখানে অনেকজন থাকে, আমি কথা বলতে ভালোবাসি, আমার সময় কেটে যায়, আমি ভালো লাগে। তারপরে বাড়িতে আসি, এসে রান্না করি, খাই। জিমে যখন যাচ্ছিলাম, ডিসিপ্লিন লাইফ আছে, মানে সিম্পল, কোনো রকম এই নেই কি এভরিডে কিছু না কিছু করছি, এভরি উইকেন্ডে কিছু না কিছু করছি। কাম লাইফ চলছে, ভালো লাগছে। এর মধ্যেও প্রচুর সমস্যা আছে, যেটা আমি তোমাদেরকে কিছু হয়তো ডিসকাস করবো। বাট হ্যাঁ, বাট ওই প্রবলেম তো সবার লাইফেই থাকে, বলো কার লাইফে নেই? আমার লাইফে না হয় একটু বেশিই আছে। মানে আমার মাঝে মাঝে প্রবলেমকে বলতে ইচ্ছা করে। মানে একটা মিম দেখেছিলাম যে प्रॉब्लम मैं तो तुम्हारा रेगुलर कस्टमर हूँ, मुझे थोड़ा सा तो डिस्काउंट देना बनता है। আমার হচ্ছে সেরকম অবস্থা। অনেকে কোয়েশ্চেন করেছিল যে এখন তো তুমি সিঙ্গেল থাকো, এখন কিসের প্রবলেম? এখন আরো বেশি প্রবলেম। এখন আমার প্রবলেম শুনলে তোমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তো হ্যাঁ, লেটস নট ফোকাস অন প্রবলেম, বাট কি কি জিনিসে তোমরা ফোকাস করলে আমি আমার যে 20s বা 30s এ ভুলগুলো করে এসেছি সেটা তোমরা করবে না, সেটা আমি বলে দিতে পারি, সেটা ছোটখাটো টিপস দিতে পারি, সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলতে পারি, যেগুলো তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তার আগে আমি খাওয়া দাওয়া করে নিই, একটু কথা বলার জন্য তো জোরও লাগবে না, মনে প্লাস পেটে, তার জন্য ভাতটা যাওয়া দরকার। বেশি কিছু করিনি আজকে, একদম সিম্পল খাবার টাবার খেয়ে আমি তারপর তোমাদেরকে বসে আরামসে সবকিছু বলছি। এই হচ্ছে আজকে আমার ডিনার। ভাত, এখানে ঘি রয়েছে, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ রয়েছে। আমি জানি তোমরা এক্ষুনি বলবে দিদি ঘি আর উচ্ছে একসাথে খেতে নেই, বাট আমি সব একসাথে খেয়ে নিই, আমার কোনো সমস্যা হয় না। এখানে বসে যাই, আর এর সাথে হচ্ছে আমাকে ফ্যানটা চালাতে হবে, কারণ একদম ধোয়া ওঠা গরম ভাত জাস্ট নামিয়েছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ডাল করবো, একটা ভাজা করবো, কিন্তু আমার এনার্জি নেই এখন, আর ভালো লাগছে না করতে। তো যা হয়েছে তাই খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া নেই না, সত্যি কথা বলতে কোনো ঝামেলা নেই, আমাকে যা দেবে আমি তাই খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। মামার বাড়ি যাই সপ্তাহে একদিন, সেদিন খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করি, মাছ ঠাছ। দিদা তো মাঝে মাঝেই ডাকে, বাট সবসময় যবে ডাকে তবে যাওয়া আমার পক্ষে পসিবল হয় না। যেদিনই টাইম পাই আমি চলে যাই, জেনারেলি আমি শুক্রবার করে হয়তো মামার বাড়িতে যাই, তো সেদিন আমি খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করি। ফার্স্ট যেটাই আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মানুষকে সহজে বিশ্বাস করবে না। এটা তোমরা অনেকেই হয়তো এক্সপিরিয়েন্স করে থাকবে, যে তোমার ধরো কোনো বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সেই সময় তুমি তার সাথে অনেক কথা শেয়ার করেছো, অনেক সিক্রেট তোমার লাইফের বলে দিয়েছো, আর তোমার সাথে ফ্রেন্ডশিপ কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার ফলে সে তোমার সেই সিক্রেটগুলো বাকি আরো 10 জনকে গিয়ে বলে দিয়েছে। তো মানুষের মধ্যে এই সেন্সটুকু থাকে না যে একটা ফ্রেন্ডশিপ থাকাকালীন, একটা ভালো সম্পর্ক থাকাকালীন, শুধু বন্ধুদের মধ্যে না, যে কোনো রিলেশনশিপ আমি বলছি, যখন তুমি তার সাথে ভালো সম্পর্কে ছিলে তখন সে তোমাকে কিছু বিশ্বাস করে কথা বলেছে, অ্যান্ড সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর বা কথা বলা বন্ধ হয়ে যাওয়ার পর তার সম্পর্কে গিয়ে 10টা বাজে কথা তুমি নিজের মন থেকে অনেক সময় বানিয়ে বলে দিচ্ছ, বা অনেক সময় সে যে সিক্রেটগুলো তোমার সঙ্গে শেয়ার করেছে সেগুলোকে 10 জনকে বলেছে। এটা প্রত্যেকের লাইফে হয়েছে, আমি শিওর যারা দেখছো তাদের লাইফে হয়েছেই হবে ছোট থেকে। আর একটা ট্রাস্টের উদাহরণ দিচ্ছি, এই জন্য বলছি যে মানুষকে এখন বিশ্বাস করা যায় না। আমি খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আমার সাথে 2 মিনিট কেউ যদি ভালো করে কথা বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি, আমি তাকে ওভার শেয়ার করে দিই, যেটা আমার করার উচিত না। আমি ওভার বলে দিই, আমি ওভার শেয়ার করে দিই, আমার এই প্রবলেমটা রয়েছে, আমি এটার সঙ্গে এখনো ডিল করে উঠতে পারছি না, আমি এটাকে কোনো রকম ভাবেই কন্ট্রোল করতে পারি না,
আমার দ্বারা সম্ভবই হয় না, আমি প্রচণ্ড কথা বলি, আর আমার সাথে একটু কেউ ভালো ব্যবহার করলে আমার মনে হয় যে তাকে আমার সব কথা বলে দিই, তো বলে দিই আমি, অ্যান্ড বলার পর অনেক সময় দেখা গেছে আমি এই জন্য প্রবলেমে পড়েছি। তো এটা আমি চেঞ্জ করতে পারছি না, বাট তোমাদেরকে রিকোয়েস্ট করবো মানুষকে না সহজে বিশ্বাস করো না, মানুষকে একটু বাজিয়ে নিয়ে বিশ্বাস করো। আমি বলছি না যে বিশ্বাস করো না, কাউকেই বিশ্বাস করো না, না ভালো মানুষ আছে ডেফিনেটলি, প্রচুর ভালো মানুষ আছে, বাট খারাপ মানুষের সংখ্যাটা না এখন অনেক বেড়ে গেছে। আর আরেকটা এক্সাম্পল তোমাদেরকে বলছি বিশ্বাসের গ্রাউন্ড থেকে, সেটা হচ্ছে কখনো না কাউকে নিজের ব্লাড রিলেশনশিপ ছাড়া, বাবা মা ছাড়া কাউকে নিজের অ্যাকাউন্ট থেকে, নিজের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাউকে লোন করিয়ে দেবে না। আমি নিজে ভুক্তভোগী, একজনের টাকার দরকার ছিল এক সময়, আমি তাকে 5 লাখ টাকার লোন আমার অ্যাকাউন্ট থেকে করিয়ে দিয়েছি তাকে হেল্প করার জন্য। সে এখন সেই টাকা দেয় না, মানে ইএমআই যেটা চলে সেটা তোমার 5 বছরের লোন, 12,000 টাকা করে পার মান্থ, 12 না 11,000 টাকা করে পার মান্থ লোন কাটে, সেই টাকা আমাকে দিতে হয়। ভাবো ওই 5 লাখ টাকার একটা টাকাও আমার কাজে লাগেনি, একটা টাকাও আমি নিইনি, কিন্তু সেই 5 লাখ টাকার 11,000 না 12,000 টাকা করে ইএমআই পার মান্থ আমাকে দিতে হচ্ছে, সে টাকা দিচ্ছে না। একটা সময় তাকে আমি বিশ্বাস করে দিয়েছিলাম, আমি আমার কল্পনাতেও কোনোদিনও ভাবিনি যে সেরকম করবে, বাট এটা আমার নিজের ভুল, এটা আমি ভুল মানুষকে বিশ্বাস করে দিয়েছিলাম, অ্যান্ড তার খেসারত আমাকে এখন দিতে হচ্ছে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, যতই ভালো বন্ধু হোক, যতই ভালো তোমার রিলেটিভ হোক, তোমার বয়ফ্রেন্ড হোক, তোমার হাজব্যান্ড হোক, যে কোনো সম্পর্কের হোক, আমার মনে হয় না নিজের অ্যাকাউন্ট থেকে কাউকে লোন করিয়ে দেওয়াটা উচিত। কারণ আমি যে ধাক্কাটা খেয়েছি সে বিশাল বড় ধাক্কা। আমার খরচা তোমাদেরকে জাস্ট বলছি, তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো, অনেকে বলেছে এটার উপর একটা কন্টেন্ট বানাতে, কি তুমি তোমার ফাইন্যান্স কীভাবে ম্যানেজ করো, সেটা আমি একটা অন্য ভিডিওতে আমি বলবো যে আমি কীভাবে ম্যানেজ করি, বাট আমি এখানে জাস্ট একটুখানি তোমাদের খরচাটা বলে দিচ্ছি। আমার নিজের এই ফ্ল্যাটের ইএমআই চলে অনেক টাকা, 11 না 12,000 টাকা ওই পার্সোনাল লোনটার ইএমআই চলে, ইলেকট্রিসিটি বিল রয়েছে, ওয়াইফাইয়ের খরচা রয়েছে, টিভি সাবস্ক্রিপশন রয়েছে, কমপ্লেক্সে মেনটেন্যান্স রয়েছে, আমার প্রতিদিন যে অফিসে যায় তার ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, হাত খরচা রয়েছে। তো তার কোনো সেন্স নেই যে আমার থেকে লোনটা নিয়েছে, টাকা এখন দিচ্ছে না, কিছু মাস দেওয়ার পর বন্ধ করে দিয়েছে, টাকা দিচ্ছে না, তার কোনো সেন্স নেই যে একটা মেয়ে কিভাবে চালাবে, তার কোনো রকম কোনো কাণ্ডজ্ঞান নেই, কিচ্ছু নেই। তার কাছে টাকা চাই, মানে আমি তার রীতিমতো হাতে পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাকে আমি মেসেজ করে বলি যে টাকাটা প্লিজ দাও, প্লিজ দাও, প্লিজ দিয়ে দাও, সে টাকা দেওয়ার জন্য রাজি নয়। সে বলে আমার কাছে এখন নেই, আমি দিতে পারবো না, আমার জবে হবে আমি তবে তোমাকে দিয়ে দেবো, আমি টাকা তোমার মারবো না। তার কবে হবে সেটা তো ব্যাংক শুনবে না, আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লোন করিয়ে বসে গেছি, টাকা না দিলে ব্যাংক আমাকে এসে ধরবে। আমার সিভিল স্কোর খুব ভালো, আমার কখনো মানে এরকম হয়নি কি ইএমআই বাউন্স হয়েছে বা আমার সিভিল স্কোর ডাউন হয়েছে, কোনোদিনও হয়নি, আমি করি না, আমি আমার মেনটেন করে রাখি। আমি এখনো পর্যন্ত ক্রেডিট কার্ড ইউজ করি না, আমার কাছে জানি যে আমার যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আমি খরচা করবো, আমার কাছে টাকা না থাকলে খরচা করবো না। আমি দেখেছি যে এরকম মানুষ আমার আশেপাশে প্রচুর ক্রেডিট কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড ক্রেডিট কার্ডের জন্য তাদের প্রচুর এক্সপেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা বা দুটো ক্রেডিট কার্ড রাখা ভালো, ওটাতে সিভিলও ভালো হয় তোমার। তার সাথে হচ্ছে যখন ধরো খুব এমার্জেন্সি হয়ে গেল, কোনো মেডিকেল ইস্যু হয়ে গেল, সেই সময় ক্রেডিট কার্ডটা খুব কাজে লাগে। তো তার জন্য আমার মনে হয় যে একটা ক্রেডিট কার্ড রাখা ভালো, কিন্তু আমি রাখি না, আমার কাছে এখনো পর্যন্ত কোনো ক্রেডিট কার্ড নেই। আমার কাছে আজকেও কলেজ ছিল ক্রেডিট কার্ডের জন্য, কিন্তু আমি ক্রেডিট কার্ড ইউজ করি না, কারণ আমি জানি যে আমি ক্রেডিট কার্ড ইউজ করলে হয়তো আমি বাজে খরচাটারও বেশি করে ফেলবো, তো ওই জন্য আমি করি না। তো এইরকম আর কি, মানে ব্যাংক তো শুনবে না যে আমার কাছে এখন টাকা নেই বলে আমি দিতে পারছি না, ব্যাংক আমাকে এসে ধরবে। আর ব্যাংকে যারা লোন রিকভারি এজেন্ট থাকে তারা যে কি বাজে ব্যবহার করে সেটার এক্সপিরিয়েন্স আমার আছে। কেউ অন্য কারোর লোন, তার বাউন্স হয়েছে, ব্যাংকে অল্টারনেটিভ নাম্বার আমার দেওয়া, আমাকে লোন রিকভারি এজেন্ট ফোন করে যাচ্ছে তাই ভাবে কথা বলেছে, আমি শুনে আমার কিছু বলার নেই। মানে আমি তখন বলছি যে আমাকে কেন ফোন করছেন, যার লোন তাকে ফোন করুন, তাকে বলুন। তো তখন আমাকে বলছে যে না, আপনার তো অল্টারনেট নাম্বার দেওয়া রয়েছে, আপনি দেবেন টাকা তাহলে, ঠিক আছে। তো সেটা আমার এক্সপিরিয়েন্স আছে যে তারা টাকা রিকভারি করার জন্য কোন জায়গায় গিয়ে কথা বলতে পারে, সেই সবও আমি শুনেছি, কিচ্ছু না করা সত্ত্বেও।
তো সেটাই বলছি যে কখনো যদি খুব কাছের মানুষ না হয়, যার উপর তোমার প্রচুর ট্রাস্ট রয়েছে, মানে আমি যাকে দিয়েছিলাম আমারও তার উপর ওরকমই ট্রাস্ট ছিল, কিন্তু বাসটা আমি খেয়ে গেছি এখন। তো এই জন্য বলবো যে ব্লাড রিলেশন বাবা মা কারোর দরকার পড়লে হয়তো তুমি দিতে পারো, বাট আদার কাউকে আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমতী বা বুদ্ধিমানের কাজ হবে নিজের অ্যাকাউন্ট থেকে গিয়ে তুমি লোন করিয়ে দেবে, কারণ পরে এইরকম আমার মতো হওয়ার চান্সেস কিন্তু অনেক থাকে। না বলতে শেখা, আগে আমি কোনো জিনিসই না বলতে পারতাম না, মানে আমার ধরো কোথাও যাওয়ার ইচ্ছা নেই, কিছু করার ইচ্ছা নেই, কারোর সাথে বসার ইচ্ছা নেই, আমি না বলতে পারতাম না। তো এখন আমি না বলাটা শিখেছি, না বলাটা খুব ইম্পর্টেন্ট। না যখন তুমি বলে দেবে না, তারপরে শান্তিই শান্তি। কিন্তু তুমি যদি হ্যাঁ বলে একটা ভুল জায়গায় চলে যাও, একটা ভুল লোকের সাথে বসে যাও, একটা ভুল লোকের সাথে কিছুটা করে ফেলো, সেক্ষেত্রে অনেক বড় সমস্যা পরে হবে, তোমার ভালো লাগবে না, তুমি টাইমটা তোমার ওয়েস্ট করে দেবে লাইফের। থেকে বেটার হচ্ছে কি তুমি এটা সোজা না বলে দাও। না যতক্ষণে তুমি বলাটা শিখছো না, ততক্ষণ লাইফে অনেক প্রবলেম থাকে। না বলতে পারার জন্য লাইফ থেকে আধা সমস্যা কিন্তু দূর হয়ে যায়। চিটিং ইয়োর পার্টনার, নো জাস্টিফিকেশন অ্যাকসেপ্টেড। সে তুমি বলতে পারো ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, ভুল করে হয়ে গেছে, এটা হওয়ার ছিল না। ভুল করে কোনো দিনও চিটিং হয় না। চিটিং হচ্ছে একটা চয়েস যেটা তুমি নিজে থেকে নাও, অ্যান্ড পরে যদি তুমি মানুষকে যতক্ষণ না ধরছো, তুমি চিটিং করতে গিয়ে যতক্ষণ না তুমি ধরা পড়ছো, ততক্ষণ মানুষের মনে হয় না যে সে ভুল করেছে। যখন তুমি ধরা পড়ে গেলে তখন তোমার রিয়েলাইজেশন হঠাৎ করে কোথা থেকে জানি না চলে আসে যে ও আমি তো ভুল করছিলাম। তো ওই জন্য চিটিং আমার মনে হয় যে মানুষের একটা চয়েস, আর চিটিংয়ের জন্য কোনো রকম কোনো জাস্টিফিকেশান চলে না। একবার চিট করলে না সেই মানুষটার আমি বলবো চান্সেস থাকে বারবার চিট করার। আমি দেখে নিয়েছি লাইফে। তো তোমাদের পার্টনারকে যদি তোমরা চান্স দিতে চাও তো খুব ভেবেচিন্তে চান্স দেবে। আমি এরকম আমার লাইফে প্রচুর মানুষজনের দেখেছি যে চিট করেছে, ধরা পড়েছে, ধরার পর রিয়েলাইজেশন হয়েছে সে ভুল করেছে। ধরার আগে কেন রিয়েলাইজেশন হয় না? তুমি ধরা পড়ার আগে কেন রিয়েলাইজ করতে পারো না যে তুমি ভুল করছো? অ্যান্ড তারপরে সেই মানুষটা ধরো তাকে আবারও সুযোগ দিয়েছে, কিছু বছর মধ্যে আবার চিট করেছে, আবার সুযোগ দিয়েছে, আবার চিট করেছে। প্রচুর বন্ধু বান্ধবীদের ক্ষেত্রেও এরকম দেখা। তো আমার মনে হয় যে কেউ যদি চিট করে তাকে খুব ভেবেচিন্তে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত। ডেফিনেটলি বিয়ে করার আগে তো 10 বার ভাবা উচিত। 10 বার ভেবেচিন্তে তোমার যদি মনে হয় যে না মানুষটা করবে না, রিয়েলি গিল্টি। অনেক সময় এরকমও হয় কি হ্যাঁ হয়ে গেছে, ভুল করে হয় না, কখনোই ভুল করে হয় না, ইন্টেনশনালি হয়তো হয়ে গেছে, পরে হয়তো তার মনে হয়েছে যে না ঠিক আছে সে ভুল করে ফেলেছে, অ্যান্ড তোমার ওই বিশ্বাসটা রয়েছে সে আর কোনোদিন ওরকম করবে না, তাহলে এগোতে পারো। আদারওয়াইজ ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। বিয়ে করার আগে 10 বার ভাববে, কারণ এটা নিজের লাইফেরে। যখন তুমি ডিভোর্স হয়ে যাবে না, ছেলেদের অত এফেক্ট পড়ে না ডিভোর্স ট্যাগের ওপর, আর মেয়েদের ওই ট্যাগটা লেগে যায় যখন ডিভোর্সই। তোমাকে নিজের সমাজ অন্য চোখে দেখবে, পুরো সমাজ হয়তো জানে যে ছেলেটা কিরকম ছিল, ছেলেটার নেচার কিরকম ছিল, ছেলেটার ক্যারেক্টার কিরকম ছিল, ছেলে কি কি করেছে, তারপরেও মেয়েটারই দোষ হবে। মেয়েটাকেই বলবে ও মেয়েটা ছেলেটাকে দেখে রাখতে পারেনি, মেয়েটার ছেলেটার উপরে কন্ট্রোল ছিল না। আবার তুমি সেই যখন ছেলেটাকে কন্ট্রোল করতে, তখনই সমাজ তোমাকে বলতো মেয়েটা খুব ডমিনেটিং, খুব কন্ট্রোল করে। আবার যখন ডিভোর্স হয়ে যাবে তখন বলবে যে ও ছেলেকে কন্ট্রোল করতে পারেনি, ছেলেকে দেখে রাখতে পারেনি, ছেলেকে বেঁধে রাখতে পারেনি। আমার মনে হয় না একটা সম্পর্কে ভালোবাসা থাকার জন্য বা সে যাতে চিট না করে তার জন্য কাউকে বেঁধে বা ধরে রাখার দরকার আছে। ছেড়ে দাও, যদি তোমার সে থাকার থাকে তাহলে তোমার কাছেই থাকবে, তোমাকে যদি ভালোবাসে তোমাকেই ভালোবাসবে। আর যদি তার মনে হয় যে এদিক ওদিক সব ঘাটে জল খেয়ে বেড়াবে, তো তুমি যতই তার উপর সিসিটিভি হয়েও বসে থাকো সে কিন্তু ফাঁকতালে করবেই, ঠিক আছে? তো খুব ভেবেচিন্তে, মানে চিটিংটা একটা ডেঞ্জার জিনিস। যে চিট করবে তার সাথে ইন ফিউচার তুমি লাইফ কাটাবে কিনা সেটা খুব ভাবনা চিন্তা করে নিও, খুব ভাবনা চিন্তা। কারণ একবার বিয়ে হয়ে গেলে সেই বিয়েটা থেকে বেরোনো একটা যে ফেজ, সেই ফেজটা খুব ডিফিকাল্ট। সেই ফেজটা মেয়েদেরকে, ছেলে মেয়ে দুজনকেই প্রচুর সাফার করতে হয়। মেয়েদের সঙ্গে একটা আলাদাই যুদ্ধ চলে সমাজের। মেয়েরা তখন খুব খারাপ হয়ে যায়, স্পেশালি যদি সে মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট হয়। আমার কথাই বলছি, ধরো আমি এখানে একা থাকি, আমি সমস্ত খরচা একা চালাই, আমি ঘুরতেও যাই, আমি পার্টিও করি, এই করি। হয়তো সবাই জানে যে কিছু গন্ডগোল তো ডেফিনেটলি ছিল। তো ইন্ডিপেন্ডেন্ট মেয়েদেরকে টার্গেট করা খুব ইজি, তাদেরকে নিয়ে বাজে কথা বলা অনেক সোজা, সেটা সমাজের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল।
আর দেখবে এরকম গসিপ অনেক সময় কি হয়, মেয়েরাই করে, মেয়েদের গসিপ মেয়েরাই করে। ও জানিস তো ওরকম ওইরকম, নিশ্চয়ই ওরই কোনো দোষ ছিল, ওরই এ ছিল, জানে না, কোনো স্টোরি জানে না হয়তো, কিন্তু দেখে যেহেতু আমাকে দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমি কি করছি দেখতে পাচ্ছে, তো ওই জন্য আমি মানুষটা খারাপ। আর আমার আগে খুব গায়ে লাগতো এসব শুনে, বাট এখন সত্যি কথা বলতে লাগে না, কারণ আমি কারোর ভ্যালিডেশনের উপর বেঁচে নেই, আমি কারোর ভ্যালিডেশনের উপর নিজের লাইফ লিড করছি না। সো তার যা কিছু মনেই হতেই পারে, তার মনে হচ্ছে মানে আমি যেটা হয়ে গেলাম এরকম না। পরে যেটা বলবো সেটা হচ্ছে, আমাকে যদি জিজ্ঞাসা করো যে একটা মানুষের সম্মান কখন আমার কাছে নষ্ট হয়ে যায়, চিটিং আমি বলবো না, চিটিং এর পরেও হয়তো কিছু কিছু সম্মান আমার কাছে হয়তো তাও বেঁচে থাকে মানুষটার জন্য, কিন্তু যখন আমি দেখি কোনো মানুষ অন্য একটা মানুষের গায়ে হাত তুলছে, আমার সেই মানুষটার জন্য কোনো সম্মান থাকে না। ওই মুহূর্তে আমি দেখলাম, আমি এরকম পরিবেশে বড় হইনি, আমার ফ্রেন্ড সার্কেলে আমি এরকম কখনো দেখিনি কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পেটাচ্ছে, বা আমি কোনোদিন আমার মামাকে দেখিনি মামি গায়ে হাত তুলতে, আমি কখনোই দেখিনি যে আমার মেশোরা মাসিদের গায়ে হাত তুলছে, আমি এটা কোনো দিনও দেখিনি, আমার ফ্রেন্ড সার্কেলে দেখিনি, আমার পাড়ায় দেখিনি, আমার ফ্যামিলিতে দেখিনি। তো আমি এটা কখনোই মেনে নিতে পারি না যে কেউ তার বউকে মারছে, কেউ তার গার্লফ্রেন্ডকে মারছে, ঠিক আছে, এটা উল্টো দিকেও হতে পারে, দুদিকের ক্ষেত্রেই বলছি। গায়ে হাত তোলা, সেটা মেয়ে ছেলের ওপর হোক বা ছেলে মেয়ের ওপরও, গায়ে হাত তোলা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। হয়তো চিটিং করলেও আমি জানলাম যে ঠিক আছে এই লোকটা এই মহিলাটাকে চিট করছে, ঠিক আছে, আমি তার সাথে স্টিল কথা বলতে পারি, তার সাথে ভালো সম্পর্ক রাখতে পারি, কিন্তু আমি যদি কোনোদিন দেখি যে এই লোকটা তার বউকে পেটাচ্ছে বা এই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে পেটাচ্ছে, তার সাথে আমার কথা সেখানেই বন্ধ, আমি তার সাথে কোনো কমিউনিকেশনেই যাব না, কারণ ওই মানুষটার সম্মান আমার কাছে নেই। একজন মানুষ কিভাবে একটা অন্য মানুষের গায়ে হাত তুলতে পারে, কিভাবে? এরকম ইনসিডেন্ট আমার নিজের চোখের সামনে দেখা, মেরে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, ভেতরের ইনার ওয়্যার্স দেখা যাচ্ছে, চুল টুল ঘোলানো, হাতে বেল্ট, এরকম ইনসিডেন্ট আমার দেখা। আমি ওই সিন দেখে আমি নিজে ট্রমাটাইজড হয়ে গেছি, আর ভাবলাম যে মেয়েটা ধরো ওই সিচুয়েশন থেকে গেছে, তার কি মনের অবস্থা হয়েছে, তার কি অবস্থা হয়েছে। আমি ওই সিন দেখে আমি নিজে ট্রমাটাইজড, আমি ওই নিয়ে 10 দিন ভেবে গেছি যে এটা কি হয়েছে, এটা কি হয়েছে, এটা কি হয়েছে, কারণ আমি ওরকম দৃশ্য কোনোদিন আমার 30s লাইফে আমি দেখিনি কখনো। আমি না ফ্যামিলিতে, না আমার পাড়াতে, না আমার ফ্রেন্ড সার্কেল, আমি কোথাও দেখিনি, তারপর আমি দেখতে পেয়েছি এরকম একটা ইনসিডেন্ট। তা আমি ভাবছি যে ওই মেয়েটার কি অবস্থা যে ওই সিচুয়েশন দিয়ে গেছে, যদি আমি এরকম সিন দেখে ট্রমাটাইজড হয়ে যাই। তো এইরকম মানুষজনদের সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি টোটাল। এই যে সমস্ত মানুষদের আমার চোখে তো কোনো রেসপেক্ট নেই। তুমি হয়তো খুব ট্যালেন্টেড হতে পারো, হয়তো তুমি ভালো বন্ধু হতে পারো কারোর, হয়তো কারোর ভালো ছেলে হতে পারো, হয়তো কারোর ভালো দাদা হতে পারো, কিন্তু তুমি যদি দেখি যে কাউকে এরকম মারধর করছো, তুমি আমার বন্ধু কোনোদিনও হতে পারবে না, কারণ তুমি তোমার সম্মান আমার চোখে খুইয়ে ফেলেছো, আর সেটা কোনো দিনও তুমি ফেরত আনতে পারবে না। আমি আমার লাইফ থেকে মানুষকে সহজে বাদ দিই না, আর যখন আমি বাদ দিই আমি মেক শিওর করি সারা যেন আমার লাইফে কোনোদিন ফেরত না আসে। আমি এরকমই মানুষ, কারোর সাথে যদি আমি একবার কথা বলা বন্ধ করে দিই, আজ আর চেষ্টা করলেও আমি তার সাথে কথা বলা শুরু করবো না। আমি যদি আমার নিজের দিক থেকে বন্ধ করে দিই, আমি ধরো আমার দিক থেকে কারণ কেউ ধরো আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাকে কথা বলতে পারবো, বাট আমি যদি আমার এন্ড থেকে ভাবি যে না এই মানুষটার সাথে আমি আর কথা বলবো না, আমার পুরো লাইফ টাইমের জন্য আমি তাকে বাদ দিই। হাজার চেষ্টা করলেও কেউ আমার সঙ্গে তার কথা বলতে পারবে না। আমি এটা খুব কম করি, খুব রেয়ার আমার এরকম লাইফে যে কারোর সাথে এরকম বিষয় নিয়ে বা খুব ওয়ার্স সিচুয়েশনে আমি নিজে থেকে কথা বলা বন্ধ করেছি। এটা খুব কম, মানে হাতে গোনা 2-3 জন হয়তো হবে, বাট যখন বন্ধ করেছি তোমার কোনো চান্স নেই আমার লাইফে আর কোনোভাবে ফিরে আসা, এটাই বলবো। তো হ্যাঁ, কখনো ডোমেস্টিক ভায়োলেন্স একদম টলারেট করবে না, এটা সবার ক্ষেত্রে। একবার টলারেট করলে সে তোমার সঙ্গে এটা বারবার করবে। আর কারোর কোনো রাইট নেই একটা অন্য মানুষের ওপর হাত তোলা, সেটা মেয়ের দিক থেকে হোক বা সেটা ছেলের দিক থেকে হোক। একটা মেয়েরও রাইট নেই একটা ছেলের ওপর অত্যাচার করা, কোনো রকমভাবে টর্চার করা। একটা ছেলেরও রাইট নেই কোনো রকমভাবে ফিজিক্যাল টর্চার করা। আই থিঙ্ক আজকের জন্য আমি অনেক কিছু বলে দিচ্ছি, আমার মাথায় কিছু আসছে না, কারণ আমার ঘুম পাচ্ছে। এখন বাজে হচ্ছে 11:30। কালকে সকালবেলা আমাকে 6টায় উঠে 7টার মধ্যে আমাকে হসপিটালে যেতে হবে। আমার ফুল বডির চেক আপ রয়েছে, আমার সেই টেস্টগুলো করাতে হবে। মাঝে একটু শরীর খারাপও হয়ে গেছিলো, তো ডাক্তার নিজে থেকেও কিছু টেস্ট লিখেছিলো, ওগুলো সব করাতে হবে। লাস্ট উইকে আমি করাতে পারিনি, কালকে যাবো, কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আর আমি চাই না ওটা আমি মিস করি। তো ওই জন্য আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করি এই ব্লগ থেকে
তোমাদের হয়তো কিছু জিনিস ভালো লেগে থাকবে। যদি লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটি যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে অবশ্যই চেক আউট করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। আবার কবে দেখা হবে জানি না।